আজ থেকে জয় বাংলা আর বাংলাদেশের জাতীয় স্লোগান নয়। এ বিষয়ে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই স্লোগানেই গর্জে উঠেছিল বাঙালি। এই স্লোগানই ছিল বাঙালির ভাগ্য গঠনের চেতনা, ঐক্য, দেশপ্রেম ও আকাঙ্ক্ষার প্রতীক। ২০১৭ সালে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। ২০২০ সালে ১০ই মার্চ এই রিটের প্রেক্ষিতে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে রায় দেন উচ্চ আদালত। সেই সাথে জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও নির্দেশনা দেয়া হয়। ৫ই আগস্ট দেশের পট পরিবর্তনের পর হাইকোর্টের এ রায় স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। তাদের যুক্তি ছিল, এ স্লোগান সাধারণ মানুষের উপর চাপিয়ে দেয়া হয়েছিল, নেওয়া হয়নি জনগণের কোনো মতামত। দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। যেহেতু পার্লামেন্ট থেকে সংবিধানের মধ্যে ওটিকে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে না, তখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে কাজটি যে করার চেষ্টা করা হয়েছে এটি সম্পূর্ণভাবে অবৈধ। মঙ্গলবার জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জয় বাংলা মুক্তিযুদ্ধের সময়কার একমাত্র স্লোগান না, আরও অনেক স্লোগান ছিল। এমন আদেশে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত আসবে না। মুক্তিযুদ্ধের সময় শুধু জয় বাংলাই যে একমাত্র স্লোগান ছিল তা কিন্তু নয়, আরও অনেক রকমেরও স্লোগান সেখানে বলা। বিগত ফ্যাসিস্ট রেজিমের একটা দলীয় স্লোগান হিসেবে, এবং আরও খারাপভাবে যদি বলি যে বিভিন্ন ব্লগাররা এটাকে যেভাবে ব্যবহার করছেন, তাতে আমার মনে হয় যে এটার যে ভাবগাম্ভীর্য ছিল সেটি অনেক আগেই বোধহয় অনেকখানি ম্লান হয়ে গিয়েছে। এ বিষয়ে খুব শীঘ্রই রাষ্ট্রপক্ষ আপিল আবেদন করবেন বলেও বলা হয়। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার দাউদ খান। দাউদ, আমরা প্রতিবেদনটি দেখলাম। আমি আপনার কাছে একটু জানতে চাই, যেটি হচ্ছে যে ঠিক কেন আসলে একে জাতীয় স্লোগান হিসেবে বাতিল করলো আপিল বিভাগ, সেই বিষয়ে আসলে কিছু জানতে পেরেছেন কিনা একটু জানতে চাই শুরুতেই। রঞ্জন, মূলত এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলাদেশের জন্য। যখন আজকের যে রায়টি হইল, এই রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু জয় বাংলা বাংলাদেশের আর জাতীয় স্লোগান হিসেবে থাকছে না, যেটি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে কিন্তু এই রায়টি এসেছিল। অর্থাৎ ২০২০ সালের ১০ মার্চ জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলাকে কিন্তু দেওয়া হয়েছিল, অর্থাৎ রায় দেওয়া হয়েছিল, এবং সেই হিসেবেই কিন্তু চলছিল। পরবর্তীতে আমরা দেখতে পাই বিভিন্ন প্রেক্ষাপটে আসলে, বিশেষ করে ৫ই আগস্টের পরে পরবর্তীত যে প্রেক্ষাপট রয়েছে, সেখানে কিন্তু পরবর্তীতে আবারও দেখা গেল মন্ত্রিপরিষদ যে বিভাগটি রয়েছে সেখান থেকে এবং রাষ্ট্রপক্ষ থেকে কিন্তু আপিল করা হয়। অর্থাৎ হাইকোর্টের যে রায়টি রয়েছে সেই রায়ের উপরে আসলে আপিল করা হয়, এবং সেই রায়টি কিন্তু আজকে দেখেছেন যে জয় বাংলা স্লোগান আর জাতীয় স্লোগান হিসেবে থাকছে না, এবং সেটি নিয়েই কিন্তু এখন বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমও ঘেটেছি, বিভিন্ন জায়গায় যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সাথেও কথা বলার সুযোগ হয়েছে। আসলে এই বিষয়টি নিয়ে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমি যদি একটু ব্যাকগ্রাউন্ডে যাই, ২০১৭ সালে যখন এটি রিট করা হয়েছিল, তখন আসলে আদালতে বলা হয়েছিল যে জয় বাংলা স্লোগান কেন জাতীয় স্লোগান হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না, কারণ বিশ্বের ৬০টি দেশে আমরা দেখতে পেয়েছি জাতীয় স্লোগান রয়েছে, কিন্তু বাংলাদেশে যে ৫৩ বছর স্বাধীনতা, যে ৫৩ বছর পার হয়েছে, সেখানে কিন্তু জাতীয় স্লোগান হিসেবে আসলে কোনো স্লোগান বাংলাদেশে এখন পর্যন্ত করা হয় নাই। সেই বিষয়টি কিন্তু সেখানে তুলে ধরা হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন শুনানি এবং বিভিন্ন আইনি যে প্রক্রিয়াগুলো রয়েছে, সেই প্রক্রিয়া শেষে কিন্তু জয় বাংলাকে স্লোগান হিসেবে ২০২০ সালের ১০ মার্চ রায় দেওয়া হয়, এবং সেখানে বলা হয়েছিল যে স্বায়ত্তশাসিত যে এলাকাগুলো রয়েছে, অর্থাৎ বিশেষ করে সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে যে অনুষ্ঠানগুলো হয়, সেখানে কিন্তু জয় বাংলাকে স্লোগান হিসেবে ধরা হবে, এবং পরবর্তীতে অনুষ্ঠান শেষে প্রত্যেককে জয় বাংলা স্লোগান দিতে হবে। এবং একই সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, সেগুলো অ্যাসেম্বলিতে আমরা দেখতে পেয়েছিলাম একটি নির্দেশনা দেওয়া হয়েছিল যে জয় বাংলা স্লোগান বাধ্যতামূলকভাবে যারা শিক্ষার্থী রয়েছে কিংবা শিক্ষকরা রয়েছেন তাদেরকেও বলতে হবে, এবং ৩ মাসের মধ্যে কিন্তু একটি প্রতিবেদন দাখিল করবার জন্য হাইকোর্ট থেকে তখন বলা হয়েছিল। যদিও বা পরবর্তীতে আমরা দেখতে পাই যে বিভিন্ন মানুষের পক্ষ থেকে এবং যারা অন্য অন্য যে মতাবলম্বী রয়েছে, তারাও কিন্তু বারবার বলে আসছিল যে এই জয় বাংলা স্লোগানটি মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং সেটি কিন্তু আজকের যে আইনি শুনানি হলো
সেখানে কিন্তু রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, অর্থাৎ তারা বারবারই একটি কথা বলছে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জয় বাংলা স্লোগানকে তাদের দলীয় যে স্লোগান সেটি হিসেবে প্রতিষ্ঠিত করছে, অর্থাৎ বাংলাদেশের সর্বস্তরে যে মানুষ রয়েছে তাদের স্লোগান কিন্তু জয় বাংলা স্লোগান নয়। যদিও বা মুক্তিযুদ্ধের সময় এই জয় বাংলা স্লোগান ধরেই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম মানুষের মধ্যে এক ধরনের একতাবদ্ধ হওয়া কিংবা মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষে ঝাঁপিয়ে পড়েছিল, সেটি কিন্তু বারবার আইনজীবীদের পক্ষ থেকে, অর্থাৎ যারা আওয়ামী লীগের আইনজীবীরা ছিলেন সে সময় শুনানিতে তারা কিন্তু বারবার বলেছিলেন। তবে এই বিষয়টি নিয়ে কিন্তু বারবারই যে আদালত রয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে জয় বাংলা স্লোগান মুক্তিযুদ্ধের একমাত্র স্লোগান নয়। তখন কিন্তু এখানে শুনানিতে বিভিন্ন বিষয় উঠে এসেছেন যে জয় বাংলা স্লোগান যদি একমাত্র স্লোগান না হয়ে থাকে তাহলে এটিকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে মুক্তিযুদ্ধের সাথে এটি সাংঘর্ষিক হবে কিনা। তখন কিন্তু আইনজীবীরা এখানে যুক্তিতর্ক যে উপস্থাপন হয় সেখানে তারা বারবারই বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় অপামর জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের মত থেকে শুরু করে সকলেই কিন্তু এখানে অংশগ্রহণ করেছিলেন, অর্থাৎ শুধুমাত্র একটি গোষ্ঠী আসলে জয় বাংলা স্লোগানকে তাদের নিজস্ব দলীয় স্লোগানে রূপান্তরিত করেছিলেন। এর পাশাপাশি অন্যান্য যে সকল মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদেরও কিন্তু ভিন্ন ভিন্ন স্লোগান ছিল। সুতরাং এই জয় বাংলা স্লোগানকে যদি এখন বাদ দিয়ে দেওয়া হয় তাহলে এটি মুক্তিযুদ্ধের সাথেও সাংঘর্ষিক হবে না। তো সব বিষয়কে আসলে একীভূত করে পরবর্তীতে আজকে জয় বাংলা স্লোগান মুক্তিযুদ্ধের একমাত্র স্লোগান সেটি হিসেবে রায় দেওয়া হলো। নেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে দাউদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। 1950 সাল থেকে প্রতি বছর 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এবছর আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রতিপাদ্য আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই। মানবাধিকার কর্মীরা বলছেন মানবাধিকার রক্ষায় প্রাতিষ্ঠানিক সব আয়োজন বাংলাদেশে থাকলেও তার বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ। সামাজিক রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটাতে পদক্ষেপ নেওয়ার দাবি তাই তাদের। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে প্রাণ গেছে 127 শিশুর। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী এসব হত্যায় মামলা হয়নি একটিও। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ধর্ষণের শিকার 268 জন নারী। অক্টোবর পর্যন্ত সহিংসতায় প্রাণ গেছে 427 নারীর। আর শিশুর বিরুদ্ধে সহিংসতার যে চিত্র পাওয়া গেছে তার খুব কমই রেকর্ড হয়েছে থানায়। গণধোলায় মৃত্যু হয়েছে 100 জনের, আর জেল হেফাজতে মারা গেছে 59 জন। রাজনৈতিক সহিংসতায় 75 জন নিহত এবং প্রায় 5000 আহতের পরিসংখ্যান মিলেছে আইন ও সালিশ কেন্দ্র থেকে। আইন শৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের সাথে জড়িত ব্যক্তিদের হাতে সাংবাদিক হয়রানির ঘটনাও ছিল উল্লেখযোগ্য। বৈষম্য বিরোধী আন্দোলনের পর সাংবাদিকরা হত্যা মামলায় আসামি হওয়ার ঘটনা ঘটেছে 126টি। যারা মানবাধিকার নিয়ে কাজ করেন তারা বলছেন বৈষম্যহীনতা, ন্যায্যতা ও বাক স্বাধীনতার দাবিতেই গণ অভ্যুত্থান হয়েছে। তাই মানবাধিকার দিবসটি হওয়া উচিত ছিল অন্যান্য গুরুত্বপূর্ণ দিবসগুলির মধ্যে একটি। কর্তৃত্ববাদী যে রাজনীতি, কর্তৃত্ববাদী যে মনস্কতা, সেটি দূর করে এই দিবসের মধ্যে দিয়ে নতুন করে সমাজ এবং রাষ্ট্র তৈরি করার জায়গা। নানা ধরনের যে বৈষম্যের পাঠ্যক্রমগুলো রয়েছে সেগুলোকে দূর করার যে পলিসি, দূর করার যে পন্থা, সেগুলিকে খতিয়ে দেখার আসলে মূল জায়গা হওয়া উচিত ছিল এই সময়গুলো। রাজনৈতিক মতপার্থক্যের কারণে সাধারণ মানুষের সাথে বিভাজন ও সংঘর্ষের ঘটনা যাতে আর না ঘটে সেদিকে নজর দেওয়ার তাগিদ অপরাধ বিশেষজ্ঞদের। আমাদের এখানে রাজনৈতিক যে অনৈক্য অথবা মতাদর্শগত যে দূরত্ব রয়েছে সেই দূরত্বের কারণে সাধারণ মানুষের মধ্যে যাতে বিভাজন, সংঘাত, সহিংসতার ঘটনাগুলো যাতে না ঘটে এই ব্যাপারগুলোতে একটি ঐক্য গড়ে তোলা এবং সেটি লোক দেখানো ঐক্যের চেয়ে মননে এবং চিন্তায় একই সাথে আচরণে ধারণ করার মানসিকতা কিন্তু থাকতে হবে। গণজমায়েতে সহিংসতা প্রতিরোধ, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের পর্যাপ্ত আইনি সহায়তা দেওয়ার আহ্বান মানবাধিকার কর্মীদের। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর যুক্তি নেই বলে মনে করেন বিএনপির নেতারা। পতিত সরকারের দোসররা দেশে এবং ভারতে থেকে নানা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তাদের। অন্যদিকে এলিট ফোর্স র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপির পুলিশ সংস্কার কমিটি। সকালে রাজশাহীর ভুবনমোহন পার্কে দেশীয় পণ্য কিনে হও ধন্য স্লোগানে ভারতীয় পণ্য বয়কট উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন ছিল বিএনপির। অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, ভারতের অপপ্রচারে দেশের সাম্প্রদায়িক সৌহার্দ্য নষ্ট করা যাবে না। পার্শ্ববর্তী দেশের কথা শুনে মনে হয় তারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব তাদের কাছে বিবেচ্য না। এদেশের মানুষ এক প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে
তারা কিন্তু কেউ ছাড় দেবে না। যার রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন, একটি মহল সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। আমরা একটু সন্দেহ করছি যে একটি মহল চেষ্টা করছে যে সংস্কার নাম দিয়ে নির্বাচনে বিলম্ব করা। এদিকে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ জানান, আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি হারানোর দায়ে এলিট ফোর্স র্যাবকে বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপির পুলিশ সংস্কার কমিটি। এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত। মানবাধিকার লঙ্ঘনের কারণে ইতিমধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র কর্তৃক তাদেরকে উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জাতিসংঘেরও মানবাধিকার বিষয়ক যে কমিটি, তারাও র্যাবের কর্মকাণ্ডের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে। এই সমস্ত কর্মকাণ্ড বিচারণ করে এই কমিটি র্যাবকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছে। পুলিশের ভূমিকার সমালোচনা করে হাফিজউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশ বাহিনী অত্যন্ত বিতর্কিত হয়ে পড়ে। 5ই আগস্টের পর 488 জন পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্টে আশ্রয় নেন, যারা সবাই অপরাধী। এদের আশ্রয় দিয়ে সেনাবাহিনী ঠিক করেনি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানার চেষ্টা করব। বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী স্টাফ রিপোর্টার সাব্বির রোজ। যেটি জানতে চাইব, এলিট ফোর্স র্যাব বিলুপ্তির কথা বলছে, অথচ এটি আমি যতদূর জানি যে বিএনপির সময় তৈরি হয়েছিল। কোন যুক্তিগুলো তুলে ধরছে, বা এই সংস্কার কমিটিগুলো পুলিশ সংস্কার কমিটিতে পুলিশের বিষয়ে আরও কোনো আসলে সুপারিশ করেছে কিনা, সেটিও একটু জানতে চাইব। ধন্যবাদ রঞ্জন। মূলত বিএনপি অন্তর্বর্তী সরকারের পাশাপাশি যেহেতু একটি বড় রাজনৈতিক দল, তো বিভিন্ন সংস্কারের বিষয়ে বিএনপি কমিটি গঠন করেছে। আজকে যেটি ছিল সেটি হচ্ছে যে পুলিশ কমিটি বা পুলিশ সংস্কার কমিটি, যেটা আপনি জানেন 5ই আগস্টের অভ্যুত্থানের পর যে বিষয়টি হয়েছে, আপনি কিছুক্ষণ আগে প্রতিবেদনে দেখছিলেন, 488 জনের মতো পুলিশ কর্মকর্তা যারা সেনানিবাসে আশ্রয় নিয়েছে এবং অভিযোগ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে তারা সবাই অপরাধী এবং নিজের সিকিউরিটির জন্য তারা আশ্রয় নিয়েছে। তো এই যে একটা বিতর্কিত অবস্থা পুলিশের, বা গেল 15 বছর 16 বছরে নানা ধরনের কর্মকাণ্ড, এবং এই যে গণহত্যার বিএনপির অভিযোগ, গণহত্যার যে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, পুলিশ একটা রাষ্ট্রীয় বড় একটি ফোর্স, যাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার কারণে জনগণের কাছে কিন্তু তারা তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে এবং পুলিশের নানা ধরনের অপরাধ, নানা ধরনের বিষয় টেনে পুলিশের একটি সংস্কার কমিটি তারা মনে করছে যে এই ঘাটতি যে হয়েছে, পুলিশ কর্মকর্তাগুলোর যে ঘাটতি হয়েছে, বা বিভিন্ন জায়গায় রাজনৈতিকভাবে বা পদায়ন করা হয়েছে, ব্যবহার করা হয়েছে, সেই বিষয়গুলো টেনে বিএনপি মনে করছে যে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি একটা রাজনৈতিক বড় দল হিসেবে তারা এই সংস্কার প্রস্তাব বা সুপারিশমালা দিয়েছে, যার মধ্যে, এবং আপনি জানেন যে র্যাবের কথা যেটি বললেন, পুলিশেরই যে এলিট ফোর্স হচ্ছে র্যাব, এটি 2004 সালে বিএনপি প্রতিষ্ঠা করে। তো র্যাবের বিষয়ে যেটি বিএনপি বলছে যে বিচার বহির্ভূত হত্যা এবং গুম খুন যে ধরনের মানে অপরাধ রয়েছে, মানবতা বিরোধী যে অপরাধ রয়েছে, তার মধ্যে দেশীয় মানবতা বিরোধী কিছু সংস্থা এবং আন্তর্জাতিকভাবে আপনি জানেন মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, যে বিতর্কিত কর্মকাণ্ডগুলো, এবং বলা হচ্ছে যে গত সরকারের সময়ে সবচেয়ে বেপরোয়াভাবে অপরাধপ্রবণ কাজকর্ম করেছে র্যাব। তো সেই জায়গা থেকে এবং আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি রক্ষা করতে বা জনগণের একটি আস্থা ফিরিয়ে নিয়ে আসার জন্য বিএনপি এই সুপারিশমালা করেছে যে র্যাব যেন বিলুপ্ত ঘোষণা। রোজ, একদম সংক্ষেপে একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো। বিএনপি নেতাদের সাথে আপনি কথা বলেছেন, তাদের কথা শুনেছেন, তারা ক্ষমতায় গেলে এই বাহিনীগুলোকে আসলে তারা আসলে রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারবে না, সেই নিশ্চয়তা কি তারা দিয়েছেন, বা সেটি কি ঠিক থাকবে? জি, অসংখ্য ধন্যবাদ রঞ্জন। বিএনপি যেটা বলেছে যে তার একটি জনগণের ফোর্স হিসেবে পুলিশের যে বিষয়টি রয়েছে, পুলিশের শুধু নেগেটিভ কথা নয়, পজিটিভ কথা এর মধ্যে রয়েছে। আন্তর্জাতিক প্রশিক্ষণ এবং আন্তর্জাতিকভাবে যে মানদণ্ড রয়েছে পুলিশের,
বাহিনীগুলোকে সেই পর্যায়ে তারা নিয়ে যেতে চায় এবং জনবান্ধব বাহিনী হিসেবে জনবান্ধব বাহিনী হিসেবে তারা এটা তৈরি করতে চায় এবং জনগণের সম্পৃক্ততাও এখানে রয়েছে। তারা কমিউনিটি পুলিশিং এর কথা বলেছে, যেটা গ্রামে সচেতন নাগরিকের যেখানে থাকবেন এবং তারাও পুলিশের অপরাধ দমনে সহযোগিতা অর্থাৎ করবেন। চেক এন্ড ব্যালেন্সের বিষয়টিও তারা নিশ্চিত করবে। জি, ধন্যবাদ আপনাকে রোজ আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হওয়ার জন্য। সরবরাহ চেইন ঠিক রাখতে বাস্তবতা মেনেই তেলের দাম ৮ টাকা বাড়ানো হয়েছে, তবে এই দাম অন্য দিক দিয়ে পুষিয়ে দেওয়ার চেষ্টা করবে সরকার, এমনটাই জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তেলের দাম ৮ টাকা বাড়িয়েছি, এটা আমরা বাস্তবতাটাকে মেনে নিয়ে বাড়িয়েছি। কারণ আমরা যদি এটা না বাড়াতাম তাহলে সরবরাহে এবং একটা বড় ঘাটতি তৈরি হতো। আমাদের রমজানের যে প্রয়োজনীয় যেসব দ্রব্য, খেজুর, ছোলা, তেল, আমি আশা করি যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন যেন বাজার স্থিতিশীল থেকে যেন নিম্নগামী থাকে। বাংলাদেশে একটি জবাবদিহিমূলক সরকার গঠন করতে চায় বিএনপি। এজন্য জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় কুমিল্লার ফানটাউন পার্ক মিলনায়তনে বিএনপির রাষ্ট্র সংস্কার ঘোষিত ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তারেক রহমান আরও বলেন, গুম, খুন, হামলা, মামলা সহ নানা অত্যাচার নির্যাতনের শিকার হওয়ার পরেও জনগণ বিএনপির কাছে প্রত্যাশা রেখেছে। তাই শুধু নিজের কথা না ভেবে দেশ ও মানুষের জন্য নেতাকর্মীদের কাজ করার উপর জোর দেন তিনি। শীত আসতে না আসতেই আবারও ভয়াবহ বায়ু দূষণের রাজধানী ঢাকা। এরই মধ্যে সারা বিশ্বে দূষণের শীর্ষ শহর হিসেবে নাম উঠেছে। মঙ্গলবারও বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষে ছিল ঢাকা। এই পরিস্থিতির জন্য মানবসৃষ্ট কারণেই সবচেয়ে বেশি দায়ী। বিশেষজ্ঞরা দূষণ না কমার পেছনে পরিবেশ অধিদপ্তরের ব্যর্থতাকেও দায়ী করছেন। আর সরকারি এই সংস্থাটি বায়ু দূষণ ঠেকানোকে কঠিন চ্যালেঞ্জ উল্লেখ করে বলছে নানা পরিকল্পনার কথা। ঢাকার গুলশানে প্রগতি সরণির মূল সড়ক, রাস্তা কেটে চলছে সংস্কার। সড়কের উপরই ফেলে রাখা মাটি ও বালু ধুলা হয়ে বাতাসে একাকার। আর এই ছবি রাজধানীর ভাটার এলাকার। সড়কের ধুলায় একাকার চারপাশের সবকিছু। আবার রাজধানীর চারপাশ জুড়ে ইটভাটা ও কারখানার ধোঁয়া দূষণ ছড়াচ্ছে বাতাসে। ঢাকা এবং আশপাশের বিভিন্ন এলাকায় বর্জ্য পোড়ানোতেও দূষিত হচ্ছে বায়ু। বর্ষায় কিছুটা কম থাকলেও শীত আসতেই ভয়াবহ আকার ধারণ করেছে বায়ু দূষণ। এরই মধ্যে সারা বিশ্বে বায়ু দূষণে একাধিকবার শীর্ষে নাম উঠেছে ঢাকার। সোমবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা। গবেষণায় দেখা গেছে রাজধানীতে বায়ু দূষণের সবচেয়ে বড় কারণ সড়কে খোঁড়াখুড়ি ও নির্মাণ কাজ, এরপরই ইটভাটা ও কারখানার ধোঁয়া। এছাড়া যানবাহনের কালো ধোঁয়া ও বর্জ্য পোড়ানোও দূষণের অন্যতম কারণ। নির্মাণ কাজ থেকে অথবা রাস্তার বিভিন্ন সংস্কার বা খোঁড়াখুড়ি থেকে যে উৎসটি, সেটি এখন বায়ু দূষণের ১ নম্বর উৎস হয়ে গেছে। দ্বিতীয়তে যেই উৎসটি, যেটি আগে ১ নম্বরে ছিল, সেটি হলো শিল্প কারখানা এবং ইটের ভাটা থেকে যে দূষণ। পরিবেশ নিয়ন্ত্রণের জন্য যেই সংস্থাগুলো রয়েছে তাদের চোখের কাছেই কিন্তু এই দূষণগুলো হচ্ছে, কিন্তু আমরা কার্যকর ব্যবস্থা নিতে দেখি না। বায়ু দূষণ ঠেকাতে নানা পদক্ষেপ নেয়ার কথা বললেও সবার সচেতনতার উপর তাগিদ পরিবেশ অধিদপ্তরের। বায়ু দূষণের উৎসটা এত ব্যাপক এবং এত জটিল যে এটাকে আসলে উন্নতি দেখানো খুব কঠিন একটা কাজ। আমাদের জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা, একটা কম্প্রিহেন্সিভ পরিকল্পনা লঞ্চ করা হয়েছে। টার্গেটটা হলো 2030-এর মধ্যে সকল কার্যক্রম যদি বাস্তবায়ন করা যায়, বর্তমানে যে আমাদের ঢাকার যে অ্যাভারেজ পলিউশন, এয়ার পলিউশন, তার চেয়ে আমরা 30 মাইক্রোগ্রাম PM 2.5 পলিউশন কমাবো। বায়ু দূষণ রোধে শুধু আশ্বাস নয়, যথাযথ পরিকল্পনা এবং বাস্তবায়নের উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিলেও এই ফরম্যাটকে মিস করেন তামিম ইকবাল। তাই তো NCL এর টি-20 টুর্নামেন্ট খেলতে গেছেন সিলেটে। মঙ্গলবার দীর্ঘ 9 মাস পর মাঠের ক্রিকেটে নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে খেলবেন এই ড্যাশিং ওপেনার। ব্যাটে প্রত্যাশিত রান না থাকায় একসময় তাকে পরামর্শ দেওয়া হয়েছিল ওপেনিং ছেড়ে দিতে। সেই পরামর্শটা রাখেননি তামিম। শেষ পর্যন্ত এই ইস্যুতেই যেন বোর্ড এবং কোচ সবার সাথেই দূরত্ব বাড়ল। একটা পর্যায়ে দূরত্ব বাড়ল জাতীয় দলের সাথেও। সেই দূরত্ব আর ঘোচেনি।
শেষ 10 ওয়ানডেতে 27 গড়ে করেছেন 270 রান। প্রতিপক্ষ হিসেবে 6 ম্যাচেই ছিল আয়ারল্যান্ড। বড় স্কোর 69 ও অপরাজিত 44। মারকুটে একজন ওপেনারের সাথে পরিসংখ্যানটা যেন অনেকটাই বেমানান। 29.9 গড়ে টেস্টের শেষ 10 ইনিংসে রান 299, একটা সেঞ্চুরি বাদে সর্বোচ্চ 46। বলা হচ্ছে ড্যাশিং ওপেনার তামিম ইকবালের কথা। এনসিএল এর 4 দিনের ম্যাচে খেলেননি তামিম। আন্তর্জাতিক টি-20 থেকে বিদায় নিয়েছেন ঘোষণা দিয়েও আবার ফিরেছেন ওয়ানডে ও টেস্টে। সেই ফেরার পর হতে হাতে গোনা ওয়ানডে ও টেস্ট খেলেছেন এই ওপেনার। গেল বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ শেষে ওয়ানডে খেলেন তামিম। তার আগে এপ্রিলে মিরপুরে টেস্ট খেলেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর ফিটনেস ইস্যুতে নিজেকে সরিয়ে নেন এশিয়া কাপ থেকে। এশিয়া কাপের পর 2023 বিশ্বকাপ, সাকিবের সঙ্গে দ্বন্দ্ব, হেড কোচ হাতুরু সিং এর সঙ্গে মতানৈক্য। এ সময় বোর্ডকেও পাশে পাননি তামিম। এক পর্যায়ে বিশ্বকাপ দল থেকেও নিজেকে নেন সরিয়ে। সেই থেকে জাতীয় দলের হয়ে আর মাঠে নামা হয়নি এই ড্যাশিং ওপেনারের। শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট।